বাংলাদেশে একটি বই নিয়ে তীব্র আলোচনা চলছে। বইটির নাম আমার বাবা, লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা একটা রাজনৈতিক ডকুমেন্ট, কারণ এই বইয়ের প্রতিটি ঘটনা সরাসরি একটি বার্তা দিচ্ছে, আর সেই বার্তাটি বুঝতে হলে ঘটনাগুলোর ভেতরে ঢুকতে হবে। প্রশ্ন হচ্ছে, তারেক রহমান এই মুহূর্তে কেন এই বইটি সামনে আনলেন? শুধুই বাবার প্রতি ভালোবাসা, নাকি এর পেছনে আরও গভীর একটি রাজনৈতিক কৌশল কাজ করছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। বিএনপি ক্ষমতায়। এই মুহূর্তে দলীয় ভিত মজবুত করা, জনমানসে একটি নির্দিষ্ট ইমেজ তৈরি করা, এগুলো রাজনৈতিক প্রয়োজনীয়তা। আর ঠিক এই সময় আমার বাবা বইটি আলোচনায় আসছে। এই বইয়ে ৮টি নির্দিষ্ট ঘটনার মাধ্যমে জিয়াউর রহমানকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেটা বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করেছে। সেই ন্যারেটিভটা কি? জিয়াউর রহমান ছিলেন সৎ, মিতব্যয়ী, ধর্মপরায়ণ, পরিবার কেন্দ্রিক, কিন্তু রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে আপোষহীন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ক্ষমতার অপব্যবহার করেননি। কিন্তু এই ন্যারেটিভের রাজনৈতিক তাৎপর্য কি, সেটা বুঝতে হলে ঘটনাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। বইয়ের প্রথম ঘটনাটি ১৯৭৬ সালের। তারেক এবং তার ভাই স্কুলে যেতেন সরকারি বড় গাড়িতে। একদিন জিয়াউর রহমান সেই গাড়ি বন্ধ করে দিলেন। নির্দেশ দিলেন ছোট গাড়িতে যাবে, তেল খরচ কম হয়। চতুর্থ ঘটনায় দেখা যাচ্ছে জিয়ার পুরনো প্যান্ট শার্ট ছোট করে ছেলেদের পরানো হতো। বন্ধুরা ভালো জামা কাপড় পরলেও তারেক আরাফাতকে বাবার পুরনো কাপড়েই চলতে হতো। জিয়ার কথা ছিল, তোমার বাবা বড়লোক নয়, সামান্য কয়টা টাকা বেতনের চাকরি করে। এখন এই ঘটনাগুলো পড়তে গিয়ে একটু থামুন। একজন রাষ্ট্রপ্রধান তার ছেলেদের স্কুলের গাড়ির তেল খরচ নিয়ে চিন্তা করছেন। এটা কি শুধুই একটা পারিবারিক গল্প, নাকি এটা একটা সচেতন রাজনৈতিক বার্তা? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতি সবসময় একটি কেন্দ্রীয় ইস্যু। প্রতিটি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে জিয়াউর রহমানকে মিতব্যয়ী রাষ্ট্রপ্রধান হিসেবে উপস্থাপন করার রাজনৈতিক মূল্য বিশাল, কারণ এটা সরাসরি একটা তুলনামূলক ছবি তৈরি করে অন্যান্য শাসকদের সঙ্গে। আপনার কি মনে হয়, এই ঘটনাগুলো শুধুই স্মৃতিচারণ, নাকি প্রতিটি ঘটনা এক একটি রাজনৈতিক অস্ত্র? কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিশোর তারেক বাসার গেটের গার্ডকে গালি দিয়েছিলেন। গার্ড কিছু বলেননি, কারণ তারেক প্রেসিডেন্টের ছেলে। কিন্তু রাতে ঘুমের মধ্যে জিয়াউর রহমান ছেলের চুল ধরে টেনে তুলে বললেন, কেন গালি দিয়েছিস? ও কি তোর বাপের চাকরি করে? যা, মাফ চেয়ে আয়। এ ঘটনায় কয়েকটি লেয়ার আছে। প্রথমত, এখানে একটি ক্ষমতার শ্রেণীবিন্যাস ভাঙা হচ্ছে। প্রেসিডেন্টের ছেলে হওয়া মানেই যে আপনি অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন, জিয়া সেই ধারণাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। দ্বিতীয়ত, তারেক নিজেই লিখেছেন ২৬ বছর পর সেই গার্ডের কাছে ক্ষমা চাইছেন। এটা একটা অত্যন্ত পরিকল্পিত আবেগময় মুহূর্ত, যেটা পাঠকের মনে গভীর ছাপ ফেলে। তৃতীয়ত, এই ঘটনা সরাসরি একটি রাজনৈতিক বার্তা দিচ্ছে। ক্ষমতাসীনদের পরিবার যদি সাধারণ মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তার জবাবদিহি হওয়া উচিত। এটা যে কোনো সময়ের যে কোনো ক্ষমতাসীন পরিবারের প্রতি একটি পরোক্ষ ইঙ্গিত। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। ষষ্ঠ ঘটনাটি রাজনৈতিক বিশ্লেষকদের দিক থেকে সবচেয়ে শক্তিশালী। নেপালের রাজা তার ছেলেদের নিয়ে বাংলাদেশে এসেছিলেন। ফিরতি সফরে জিয়া নেপাল যাচ্ছিলেন। তারেক এবং তার ভাই বললেন, আমরাও যাব। জিয়ার উত্তর ছিল, তোমরা রাজার ছেলে নও, আমি যাচ্ছি রাষ্ট্রীয় সফরে। তোমরা গেলে রাষ্ট্রীয় টাকা অপচয় হবে, মানুষ মন্দ বলবে। এই একটি ঘটনায় তিনটি বিষয় একসঙ্গে এসে যাচ্ছে: রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়বদ্ধতা, জনমতের প্রতি সংবেদনশীলতা এবং পারিবারিক সুবিধা ব্যবহারের প্রতি সহনশীলতা। সপ্তম ঘটনাতেও একই ধরনের চিত্র। উত্তর কোরিয়ার শিশু শিল্পীদের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় জিয়া স্পষ্ট নির্দেশ দিলেন, প্রেসিডেন্টের পরিচয় দেওয়া যাবে না, সাধারণ মানুষ যেভাবে দেখে সেভাবে দেখতে হবে। ফলে ছেলেরা পেছনের সিটে বসে গরমে সেদ্ধ হলেও অনুষ্ঠান দেখেছেন। অষ্টম ঘটনায় জিয়া নিকট আত্মীয়দের বাসায় আসাও বন্ধ করে দিলেন। তার যুক্তি, আত্মীয়রা কিছু চাইলে না দেওয়া কঠিন, আর দিলে অন্যদের প্রতি অবিচার হয়। এই তিনটি ঘটনা একসঙ্গে পড়লে
একটি পরিষ্কার ন্যারেটিভ তৈরি হয়। জিয়াউর রহমান ক্ষমতাকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করেননি, এমনকি নিজের ছেলেদেরকেও সেই সুবিধা থেকে বঞ্চিত রেখেছেন। কিন্তু এই ন্যারেটিভের রাজনৈতিক উদ্দেশ্য কি, সেই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পঞ্চম ঘটনাটি আলাদাভাবে বিশ্লেষণ করা দরকার। জিয়াউর রহমান ভোরে উঠে তাহাজ্জুদে নামাজ পড়তেন, জগিং শেষে ব্যারাকের সৈনিকদের ঘুম ভাঙিয়ে নামাজে নিয়ে যেতেন, এমনকি ঘুম ভাঙাতে দেরি হলেও ধৈর্য ধরতেন এবং বলতেন, প্রত্যেক মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ফরজ। তোমরা আমার পরিবারের সদস্যদের মতো, তোমরা নামাজ না পড়লে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। জিয়া সৈনিকদের বলছেন, তোমরা আমার ছোট ভাইয়ের মতো। একজন সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হওয়া মানুষ তার অধীনস্থ সৈনিকদের ভাই বলছেন, এটা একটা শক্তিশালী ইমেজ বা সামরিক ও বেসামরিক উভয় শ্রেণীর মানুষের কাছে আবেদন তৈরি করে। এই বইটি পড়ে কেউ যদি মনে করেন এটা শুধুই একজন ছেলের বাবাকে নিয়ে স্মৃতিচারণ, তাহলে তিনি রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর মিস করছেন। 8টি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি ঘটনা একটি নির্দিষ্ট গুণকে হাইলাইট করছে। এই বইটি যতটা প্রশংসা পাচ্ছে ততটাই সমালোচনার মুখেও পড়ছে। এই ধরনের পারিবারিক স্মৃতিচারণমূলক বই রাজনৈতিক ইতিহাসে নতুন কিছু নয়। তারেক রহমানের এই বইটিও সেই একই প্যাটার্ন অনুসরণ করছে। পার্থক্য হলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে এতটাই উত্তাল যে এই ধরনের ইমেজ বিল্ডিং কতটা কার্যকর হবে সেটা সময়ই বলে দেবে। জিয়াউর রহমান চাননি তার ছেলে প্রেসিডেন্টের পরিচয় ব্যবহার করে টেলিভিশনে জায়গা পাক। এটা ক্ষমতার অপব্যবহার রোধের একটি ছোট কিন্তু শক্তিশালী উদাহরণ। প্রথমত, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে জিয়ার ইমেজকে আরও শক্তিশালী করা হবে। দলের তরুণ প্রজন্মের কাছে জিয়াকে একটি আদর্শ হিসেবে তুলে ধরা হবে। দ্বিতীয়ত, জিয়া পরিবারের সততার ন্যারেটিভ ব্যবহার করে অতীতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে একটি তুলনামূলক ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান সরকারের একটি ইতিবাচক ইমেজ তৈরির চেষ্টা হবে। আমরা এমন একজন নেতার উত্তরাধিকারী যিনি সৎ ছিলেন, কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি হলো যদি তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের কোনো গুরুতর অভিযোগ ওঠে, তাহলে এই বই তার বিরুদ্ধেই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে। কারণ মানুষ তখন বলবে, বাবা যা ছিলেন ছেলে তার উল্টো। আমার বাবা বইটি একটি রাজনৈতিক পরিবারের আত্মকাহিনী। এটি একই সঙ্গে একটি স্মৃতিচারণ এবং একটি রাজনৈতিক ম্যানিফেস্টো। জিয়াউর রহমান কি সত্যি এতটা আদর্শ ছিলেন যতটা এই বইয়ে দেখানো হয়েছে, নাকি এটি একটি নির্বাচিত স্মৃতির সংকলন যেখানে শুধু ভালো দিকগুলোই তুলে ধরা হয়েছে? ইতিহাসের বিচার একপাক্ষিক বয়ানে হয় না। ইতিহাস দেখে সামগ্রিক চিত্র, ভালো মন্দ, জটিল বিতর্কিত সবকিছু মিলিয়ে। তারেক রহমান কি তার বাবার এই আদর্শ নিজের শাসনে বাস্তবায়ন করতে পারবেন, নাকি এই বই শুধুই একটি রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে ইতিহাসে থেকে যাবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মানুষের চোখ শুধু বইয়ের পাতায় নয়, সরকারের কাজেও। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জিয়াউর রহমান কি সত্যি এতটা আদর্শ শাসক ছিলেন, নাকি এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ন্যারেটিভ? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন।